আপু একটু শাড়িটা পরিয়ে দিবে প্লিজ? হঠাৎ করে শাড়ি কেন পরবি? তোর তো শাড়ি পছন্দ নয়। আরে সাদে কি শাড়ি পরছি? আজ তো আমাদের নবীনবরণ, কলেজের ফার্স্ট ডে, ভুলে গেলে? আজ নবীনবরণ? হ্যাঁ, একটু পরিয়ে দাও না প্লিজ, সবাই শাড়ি পরে আসবে। আচ্ছা আয়, আমি আর একটা শাড়ি নিয়ে আসছি। কিন্তু আমি কি পুরনো শাড়ি পরে অনুষ্ঠানে যাব? সমস্যা কোথায়? একবার তো পরেছি। না, আমি পুরনো শাড়ি পরে যাব না, সবাই আমাকে ল্যাগ পুল করবে। এর মন খারাপ করে নিজের ঘরে চলে গেল। অনিন্দিতার বেশ খারাপ লাগলো। দীর্ঘশ্বাস ফেলে কাবার্ড খুললো, একটা বক্স থেকে পার্পেল রঙের শাড়ি বের করলো। শাড়িটা খুব পছন্দের, কখনো পরা হয়নি। নির্ভীকের পছন্দের রঙে কিনেছিল। ভেবেছিল নির্ভীকের সাথে প্রথম ঘুরতে যাওয়ার সময় শাড়িটা পরবে। না, সেই ইচ্ছাটা হয়ে ওঠেনি আর। শখের জিনিস তো ঘরে পুরনো হয়ে গেল, তার থেকে না হয় হিরি পড়লো। শাড়িটাতে হাত বুলিয়ে মৃদু হাসলো অনিন্দিতা। রাত দিন এক করে পড়াশোনা চালাচ্ছে অনিন্দিতা। মেয়ের পড়াশোনা দেখে বেশ খুশি হলেন আরশাদ। এনএসইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য কি খাটুনি টানা খাটছে। আরশাদ হক পেশায় একজন সৎ ডক্টর। দুটো মেয়ে আর স্ত্রীকে নিয়েই তার পরিবার। বাবা মা গত হয়েছে বহু বছর, অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছেন, আর তাই পড়াশোনার গুরুত্ব বুঝেন। ঘড়িতে টাইম দেখে বাসা থেকে বেরিয়ে গেলেন। মাসে দু একবার সরকারি কলেজে বিভিন্ন জায়গায় যেতে হয়। এবার যাচ্ছেন পঞ্চগড়। শাহানার মন খারাপ, কারণ পুরো 15 দিনের জন্য যাচ্ছে আরশাদ। স্বামীর প্রতি অফুরন্ত ভালোবাসা। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসার কমতি নেই। আরশাদ বাসা থেকে বের হতেই চাপা কান্নায় ভেঙে পড়লেন। এর মায়ের কান্নাতে বিরক্ত হলো। আম্মু এই ফ্যাচ ফ্যাচ করে কান্না থামাও প্লিজ। তুমি যেভাবে কাঁদো, আমার বান্ধবীরা তাদের 22 দিনের রিলেশন ভেঙে গেলেও এভাবে কাঁদে না। মারবো একজন অসভ্য মেয়ে, মায়ের কাছে বন্ধু মহলের কুকর্ম শোনাচ্ছে। তোর বাবার সাথে আমার 22 বছরের সম্পর্ক, বুঝলি? 22 বছরের সম্পর্ক। তো এর জন্য ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে? আব্বু তো 15 দিন পরেই চলে আসবে, সমস্যা কোথায় বলো তো? প্রচন্ড বিরক্ত নিয়ে স্থান ত্যাগ করলেন শাহানা। এ মেয়েটা যেমন তেরা, ঠিক তেমনি অসভ্য। অন্যদিকে বড় মেয়েটা হয়েছে পাগল প্রকৃতির। ফার্স্ট চয়েস যেটা সেটাই চাই। দুটো মেয়েকে প্রায় 20 বছর যাবৎ সহ্য করে যাচ্ছে। এত আদর দিয়ে বাদর হয়েছে। কি বিড়বিড় করছো আম্মু? অনিন্দিতার কথাতে গাড় ঘুরিয়ে তাকালেন। ডাইনিং গোছাতে গোছাতে বললেন, এসে পড়েছিস? তোর আব্বু তো এইমাত্র পঞ্চগড় চলে গেল। কি? হ্যাঁ, মিনিট 10 হলো। আমাকে ডাকবে না একবার? আব্বু তো 15 দিনের জন্য গেল। তোর আব্বুই বারণ করেছে, ফোন করে কথা বলতে বলেছে। আপাতত এই গ্লুকোজটা খা, শরীরে জোর আসবে। একটা বছর ধরে তো কম খাটনি যাচ্ছে না। অনিন্দিতা গ্লুকোজের পানিটা নিল, একটু খেয়ে আবার রেখে দিল। হঠাৎই মনে পড়ল আজ শুক্রবার। উল্লাসিত মন নিয়ে ছাদের দিকে পা বাড়ালো। লাল নীল নানা রঙের নয়নতারা ফুল ফুটে রয়েছে। ছাদের এক অংশ জুড়ে বাগান করেছে নির্ভীক। পড়াশোনাটা বিদেশে করলেও প্রতি 3 মাসে অন্তর বাংলাদেশে এসে ঘুরে যেতেন। প্রায় 6 বছর যাবৎ এই বাগান তৈরি করা হয়েছে। গত 4 বছর ধরে অনিন্দিতা নিজে এই বাগানের যত্ন করে। অবশ্য সেটা নির্ভীকের অগোচরে, কারণ নির্ভীক দেখে ফেললেই সর্বনাশ। এক বালতি কথার সাথে জ্ঞান শুনিয়ে দেয়। বাগানে ফুলগুলো একটু একটু করে ছুঁয়ে দিল। বড্ড আপন এই ফুলগুলো, কারণ প্রতিটা ফুলে নির্বাকের স্পর্শ। সাথে গোলাপ গাছটাকে চেপে ধরল নির্ভীক। মুহূর্তেই হাতটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্ত ঝরতে লাগলো। অনিন্দিতা ডুকরে ডুকরে কেঁদে উঠল। দাঁতে দাঁত চেপে নির্ভীক বলল, এখানে থেমে যান, আর এক পা বাড়ালে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। নির্ভীক ভাইয়া, আগাবেন না। অনিন্দিতা নির্ভীকের কথার দিকে পাত্তা দিল না। জল ভরা নয়নে ছুটে আসলো নির্ভীকের কাছে। নির্ভীকের হাত দুটো চেপে ধরল। ঝটকা মেরে হাত সরিয়ে নিল নির্ভীক। অনিন্দিতা যেন ভয় পেয়ে গেল, কারণ নির্ভীক কাটাস্থানে কাকটাস গাছের পাতা চেপে ধরেছে। মেয়েটা ডুকরে কেঁদে উঠল। হাতে নির্ভীকের রক্ত লেগে আছে। নির্ভীকের চোখ দুটো ফুলে উঠেছে। ব্যথায় মাথা টনটন করে উঠছে। ধরা গলায় নির্ভীক বলল, আপনি আরো ভয়ঙ্কর কিছু দেখতে চান?
অনিন্দিতা মাথা ঝাঁকালো, নির্ভীকের হাতের দিকে তাকিয়ে রইল। কষ্টে বুকটা ভারী হয়ে উঠেছে, টপ টপ করে রক্ত পড়ছে। লাল রঙের সেই স্থানটা উজ্জ্বল উজ্জ্বল করছে। এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলেছি না এই সময়টাতে ছাদে আসবেন না। অনিন্দিতা ছাদের মেঝেতে বসে পড়ল। নির্ভীকের পা তার এক হাত দূরে। পা স্পর্শ করতেই নির্ভীক 2 কদম পিছিয়ে গেল। অনিন্দিতা নির্ভীক যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে মাথা ঠেকিয়ে দিল। নির্ভীক ফিরেও তাকালো না। আমি আর কখনো আসবো না, শুধু হাতটা সরিয়ে ফেলুন। রক্ত ঝরছে, আপনি কষ্ট পাচ্ছেন। তার থেকে বেশি কষ্ট আপনি আমাকে দিচ্ছেন। আপনি কেন বুঝতে চান না আমি আপনাকে পছন্দ করি না? আমি চলে যাচ্ছি নির্ভীক ভাইয়া, প্লিজ হাতটা সরিয়ে ফেলুন। নির্ভীক সরালো না। অনিন্দিতা বুঝতে পারলো বিষয়টা। নির্ভীকের দাঁড়িয়ে থাকা জায়গায় চুমু খেলো। ছাদে পড়ে থাকা রক্তগুলো 2 হাতে মেখে নিল। নির্ভীকের হাতের দিকে তাকিয়ে কাছে মেয়েটা। নির্ভীকের দৃষ্টি স্থির। এখনো ক্যাকটাস গাছের পাতা চেপে আছে, সূচের মতো বিঁধে গেছে কাঁটাগুলো। অনিন্দিতা পিছনে তাকালো না আর, ছুটতে লাগলো। অনিন্দিতা চলে যেতেই নির্ভীক হাতটা সরিয়ে ফেললো। পুরো হাতে শত শত কাঁটা বেঁধে আছে, ব্যথায় চোখ দুটো বন্ধ হয়ে এলো। ছাদের এক কোণে বসে কাঁটাগুলো ওঠাতে লাগলো। যন্ত্রণায় হাঁসফাঁস করছে অনিন্দিতা। যতটা যন্ত্রণা নির্বাক পেয়েছে তার থেকে দ্বিগুণ যন্ত্রণা সে পেয়েছে। মনের যন্ত্রণাতেই থেমে থাকেনি। হাতে কাটা কম্পাস ঢুকিয়ে নিয়েছে, ক্ষত হয়ে গেছে, কিছুটা মাংস উঠে গেছে, সাদা মাংস বেরিয়ে জায়গাটা ভয়ানক দেখাচ্ছে। রক্ত পড়ছে টপ টপ করে, তাতে কোনো ধ্যান নেই। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, মাথার কাছে নির্ভীকের রক্তের ছাপ। খুব যত্ন করে ডায়েরিতে আগলে রেখেছে নির্ভীকের রক্ত। হাতের ব্যথা যেন কিছুই নয়, তবে নির্ভীকের রক্ত তাকে পাগল করে দিচ্ছে। শাহানা এসে 2 বার ডেকে গেছে, অজুহাত হিসেবে মাথা ব্যথা বলছে। বিকেলে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে হীর। অনিন্দিতা অনুভূতি শূন্য। শাহানা চোখে পানি ফেলছেন বহুক্ষণ। কান্না থামিয়ে গেছে নির্ভীকদের বাসায়। হীরের চোখে পানির ধারা নেমে এসেছে। কেন এমন করলে আপু? তুমি এমন কেন করো? হাতটার কি অবস্থা করেছো? কোনো খেয়াল আছে? নিজের প্রতি কেন এত রাগ দেখাচ্ছ? এনইউএসএতে অ্যাডমিশন নেওয়ার জন্য এ কি পাগলামি? নির্ভীক ভাইয়া তো বললো আরো ভালো ভালো ভার্সিটি আছে, উনি তো এনইউএসএর লেকচারার, উনি বলেন তারপরও শুনলে না? হীর একা একাই বকবক করছে। অনিন্দিতা উত্তর দিল না। অনুভূতিগুলো কোথাও আটকে আছে। চোখের সামনে ভাসছে নির্ভীকের ছিন্ন বিচ্ছিন্ন কাটা হাত, যে হাতে সহস্রবার চুমু খাওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে আছে। সেই হাত আজ ছিন্ন বিচ্ছিন্ন। কি করে সইবে এই ব্যথা? অনিন্দিতা হুট করে কেঁদে উঠল। আপু, আপু কাঁদছো কেন? ব্যথা হচ্ছে খুব? কেন করলে এমনটা? হীর কান্না করে যাচ্ছে। অনিন্দিতার বুক ফেটে যাচ্ছে। মেন ডোর দিয়ে কারো আসা শব্দ পেল। হীর কান্না থামিয়ে বলল, নির্ভীক ভাই। অনিন্দিতা গাড় ঘুরিয়ে তাকালো। চকলেট রঙের টি শার্ট পরে আছে নির্ভীক। অনিন্দিতার চোখ দুটো নির্ভীকের হাতের দিকে গেল। হাতে সাদা রঙের ব্যান্ডেজ করা, বুকের ভেতর কেমন যেন ছুরি ঢুকিয়ে দিয়েছে। নির্ভীকের দৃষ্টি অন্যদিকে। পিছন থেকে চারুলতা হন্তদন্ত হয়ে আসলেন। হীর উঠে দাঁড়ালো। চারুলতা ব্যস্ত হয়ে পড়লেন। অনিন্দিতাকে কথা শোনাতে লাগলেন। সেই কথা মেয়েটার কর্ণপাত হলো না। মিনিট 10 এভাবেই কেটে গেল। নির্ভীকের চোখ মুখে কোনো কষ্টের ছাপ নেই, একটুও মায়া নেই অনিন্দিতার জন্য। অথচ নির্ভীকের কষ্টের স্বাদ নিতে নিজেকে আঘাত করলো মেয়েটা। চারুলতা নির্ভীকের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। এই ছেলেটা আর তুই দুজনেই পুরো অধম। দেখ, সকালবেলা ক্যাকটাস গাছের কাঁটা বিঁধে এনেছে। গাছের যত্ন নিবি ভালো কথা, তাই বলে কি সাবধানতা অবলম্বন করবি না? আর এদিকে তুই এনএসইউতে অ্যাডমিশনের জন্য পাগল হয়ে যাচ্ছিস। হাতের কি অবস্থা করেছিস? নির্ভীক চরম বিরক্তি নিয়ে তাকালো। এখানে থাকতে ভালো লাগছে না তার। নেহাতি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে আছে। 15 মিনিট পর শাহানা আর নিহাল আসলো। সাথে ডাক্তারও আছেন। নিহালের চোখে মুখে চিন্তার ছাপ। চারুলতা পাশ থেকে উঠে গেলেন। ডাক্তার চেক আপ করে ওষুধ পানি লিখে দিলেন। বাসার একজন ডাক্তার থাকলেও বাহিরে ডাক্তার প্রয়োজন হয়, তা আবার প্রমাণ হয়ে গেল। নিহাল ডাক্তারকে এগিয়ে দিতে গেলেই নির্বাক বাধা দিল। আমি যাচ্ছি, তুই এখানে থাক। নিহাল কথা বাড়ালো না। অরুণিতার পাশে এসে বসলো।
মাথায় হালকা করে গাঁটটা মেরে বলল, ফাজিল মেয়ে, হাতের কি অবস্থা করছ? এত ভালো স্টুডেন্ট হতে হবে কোনো সংবিধানে লেখা হয়েছে? NSUর থেকে অনেক ভালো ভার্সিটি আছে, সেগুলোতে পড়তে পারতে। অনিন্দিতা মৃদু হাসলো। চারুলতা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বোঝা একটু। শাহানা প্রচন্ড রেগে আছেন, তবুও কিছু বলছেন না। মেয়ের হাতের দিকে তাকিয়ে প্রচন্ড কষ্ট হলো। হির সবার জন্য শরবত বানাতে গেল। প্রচন্ড গরম পড়েছে, তার উপরে সবাই ছুটের উপরে ছিল। আমি কি সত্যিই চান্স পাবো না নিহাল ভাইয়া? কেন পাবে না? অবশ্যই পাবে। ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তবে নিজের ক্ষতি কেন করলে? এখন তো কয়েকদিন পড়াশোনা বন্ধ। চারুলতা পাশে এসে বসলেন। অনিন্দিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একদম চিন্তা করবি না, তুই চান্স পাবি, আত্মবিশ্বাস আছে না? অনিন্দিতা মাথা ঝাঁকালো। নির্বাক মাত্রই ফিরে এসেছে। চারুলতা বললেন, নির্ভীককে বলবো তোর অ্যাডমিশন টেস্ট অবধি যেন পড়ায়, দেখবি এবার চান্স পাবি পাবি। অনিন্দিতা সম্মতি জানিয়ে দরজায় তাকালো। বিরক্ত নিয়ে তাকিয়ে আছে নির্ভীক, যেন এখনই সবকিছু ধ্বংস করে দিবে। টানা সারাদিন কান্না করায় কণ্ঠ ভেঙে গেছে অনিন্দিতার। হাতের ব্যথায় আর টানা কান্না করায় ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। 3 দিন অবধি এই জ্বর বেড়েই চলল। 7 দিনে মাথায় জ্বর নামলো। সবাই দেখতে আসলেও নির্ভীক দেখতে এলো না। এতটা হেলায়ও মেয়েটা নির্ভীকে খুঁজে চলছে, কিন্তু কোথাও নির্ভীকে দেখতে পেল না। মাঝে একদিন ডাক্তার দেখানোর জন্য বের হয়েছিল। সিঁড়ি দিয়ে নামার সময় চোখাচোখি হয়, তবে নির্ভীক তার খোঁজ নেয়নি। শাহানার সাথে 2-1টা কথা বলে চলে গেছে। প্রচন্ড কষ্ট নিয়ে 10-10টা দিন কাটিয়ে দিল অনিন্দিতা। এখন শরীর অনেকটাই সুস্থ। চারুলতার কথা অনুযায়ী আজ নির্ভীক পড়াতে আসবে। বেজায় খুশি মেয়েটা। কতদিন পর আজ নির্ভীককে দেখতে পারবে। পরিপাটি হয়ে বসে আছে অনিন্দিতা। যদিও নির্ভীক তার দেখে ফিরেও তাকায় না, তবুও নিজেকে পারফেক্ট দেখানো চাই চাই। হঠাৎ করেই ফোন বেজে উঠল। ইন্তেহা কল করেছে। রিসিভ করতেই বলল, হ্যাঁ ইন্তেহা, বলো। এখন কেমন আছিস তুই? ভালো। এখনো মন খারাপ? নির্ভীক ভাইয়া তোকে দেখতে আসেনি না? আরে তা কেন হবে, এই তো সেদিনও সিঁড়িতে দেখা হলো। অত ঘটা করে দেখা সাক্ষাৎ হয় নাকি? কথাগুলো বলার সময় অনিন্দিতার স্বর কেঁপে উঠল। কত কষ্টে নিজের আবেগ লুকিয়ে আছে তা নিজেও জানে না। ইন্তেহার দীর্ঘশ্বাস বুঝিয়ে দিল সে ধরা পড়ে গেছে। আমাকে বোঝাতে হবে না আর। আজ থেকে নির্ভীক ভাইয়া তোকে পড়ানোর কথা, তাই না? হ্যাঁ, আন্টি তো বলেছে, দেখি উনি আসেন কিনা। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়িস কিন্তু। এমনিতে একটা বছর পিছিয়ে গেলি। এখন রাখছি কেমন? আচ্ছা। অনিন্দিতা ফোন রেখে দিল। চোখে পানি চিকচিক করছে। পিছন ঘুরতেই নির্ভীককে দেখতে পেল। অবাক চোখে তাকালো। নির্ভীক তার বুক সেলফ নাড়াচাড়া করছে। কখন এলাম উনি? কিছু ম্যাথ লিখে দিয়েছি, সলভ করুন। অনিন্দিতা মাথা ঝাঁকালো ঠিকই, তবে চোখ সরল না। ব্ল্যাক ট্রাউজারের সাথে ছাইরাঙা টি শার্টটা এত ভালো যায় জানা ছিল না। নির্ভীক পেছন ঘুরে তাকালো। অনিন্দিতাকে তাকে থাকতে দেখে বেশ বিব্রত হলো, তবে তেমন কিছু না বলে বই দুটো টেবিলে রাখলো। অনিন্দিতার সেদিকে খেয়াল নেই। দেখা শেষ হলে পড়তে বসুন। অনিন্দিতা চমকে তাকালো। নির্ভীকের কথায় খানিকটা লজ্জা পেল। নির্ভীকের ডান হাতের দিকে বারবার তাকানোর চেষ্টা চালালো, তবে ব্যর্থ হলো। ছেলেটার হাতে কি যন্ত্রণা হয়! স্কেল দিয়ে টেবিলে বাড়ি দিতেই অনিন্দিতা চমকে উঠল। নির্ভীক মুখে কাঠিন্য নিয়ে বলল, আমি কি চলে যাব? সরি। নির্ভীক উত্তর দিল না। অনিন্দিতা পড়তে বসলো। বারবার মনোযোগ ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে নির্ভীকের ফোন আসলো। ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। লেকের ধারে বসে আছে রোজ। মেয়েটার সুশ্রী মুখে বিন্দু বিন্দু চিন্তার ছাপ। সূর্য তার সারাদিনের কর্মব্যস্ততায় জীবন পেরিয়ে আকাশে বুকে নিজেকে লুকিয়ে নিয়েছে। বাড়ির নিঃশ্বাসের শব্দ কেমন নিস্তব্ধতার সুর তুলছে। বারবার ঘড়ি দেখছে সে। উপায় না পেয়ে ফোনের নাম্বার ডায়াল করে কল লাগালো। আর কতক্ষণ লাগবে নির্ভীক? আসছি তো, রাস্তায় প্রচন্ড জ্যাম ইয়ার।
জামে বসে থাক তুই, এদিকে পুরো লেক ফাঁকা হয়ে গেছে, কেউ তুলে নিয়ে গেলে আমাকে আর পাবি বল? রাগ করিস না, একটু ওয়েট কর, এসেই পড়েছি। আচ্ছা আয়। রোজ কল কেটে মৃদু হাসলো। ফোনের লক স্ক্রিনে তার আর নির্ভীকের হাস্যোজ্জ্বল ছবি। কানরাতে ভার্সিটির শেষ দিনে ছবিটা তোলা। দীর্ঘশ্বাস ফেলে নির্ভীকের অপেক্ষা করতে লাগলো। মিনিট 10 পর নির্ভীক চলে আসলো। নির্ভীককে এক হাতে জড়িয়ে বলল, অসভ্য, প্রথম দিনে এত লেট? সরি। রোজ বিগলিত হাসলো। নির্ভীকের বাঁ হাতটা গোটানো দেখে ভ্রু কুঁচকালো। হাত ধরতে যেতেই নির্ভীক সরে গেল। দেখা হাতে কি আছে? দেখাবো না। খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তো নির্ভীক, আমি কিন্তু তোকে খুব মারবো। নির্ভীক ভয় পাওয়ার বান করে বলল, মাফ কর আমায়, দেখাচ্ছি তো একটু ওয়েট। রোজ মাথা জাগালো। নির্ভীক পেছন থেকে একগুচ্ছ অর্কিড বের করে দিতেই রোজ লাফিয়ে উঠল। নির্ভীক মৃদু হাসি ফুটিয়ে তাকালো। রোজের সামনে আসা চুল টেনে দিয়ে বলল, এটার জন্যই এত লেট হলো। কতগুলো ফুলের দোকান ঘুরতে হয়েছে, সময় আর টাকা দুটোই গেছে। খুঁটা দিচ্ছিস? একটু একটু। রোজ খিলখিল করে হাসে। নির্ভীক গড়িতে সময় দেখে নিয়ে বলল, কোন রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট নয়, ক্যাফেতে যাব। রক্তরাঙা কাগজটাতে নাক ডুবিয়ে রেখেছে অনিন্দিতা। নির্ভীকের রক্তের ঘ্রাণ যেন তাকে পাগল করে দিচ্ছে। বারবার রক্তরাঙা কাগজটাতে ঠোঁট ছোঁয়াচ্ছে। নির্ভীকের স্পর্শ করা বইগুলো বুকে চেপে ধরেছে। বিকেলে কারোর সাথে কথা বলে বেরিয়েছিল নির্ভীক। তাতে একটু মন খারাপ হয়েছিল, তবে ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে। যাওয়ার আগে নির্ভীক তাকে একবার ঘুরে দেখেছে, যদিও চোখে মুখে ছিল বিরক্তি নীল ছায়া। অনি, এই অনি। আসছি আম্মু। বইগুলো গুছিয়ে অনিন্দিতা চলে গেল। শাহানা ব্যথায় কুকড়ে গেছেন। হির পা টিপে দিচ্ছে। কি হয়েছে আম্মু? বাতের ব্যথাটা বোধহয় বেড়েছে, সাথে মাথাটা ঝিম মেরে আছে। আম্মু আমি তেল মালিশ করে দিচ্ছি। তার আগে নাস্তাটা খেয়ে নে। পরে খাবো। খুব যত্নে মায়ের মাথায় তেল মালিশ করে দিচ্ছে অনিন্দিতা। হির পা টিপে দিতে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শাহানার চোখও প্রায় লেগে এসেছে। আম্মু, মনে আছে ছোটবেলায় একটা গল্প শুনিয়ে ঘুম পাড়াতে আমায়? তাতে কি হয়েছে? গল্পটা শোনাও না প্লিজ। এখন কি বাচ্চা আছিস তুই? ওইসব তো রূপকথার গল্প, বাস্তবে কখনো হয় না। আহা, বলোই না। আচ্ছা বলছি। গল্পের কথা শুনে জেগে বসেছে হির। শাহানার পায়ের কাছে আরাম করে বসলো দুজনে। থুতনিতে হাত দিয়ে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলো। এক দেশে বাস করত এক রাজপুত্র আর এক রাজকন্যা। দুজনের মাঝে তেমন কিছু মিল ছিল না, তবে রাজকন্যা বেশ পছন্দ করছে রাজপুত্রকে, আর রাজপুত্র তার উল্টো। রাজকন্যাকে একদমই দেখতে পারত না। একটা সময় সেও রাজকন্যার প্রেমে পড়ে যায়। তখন রাজকন্যা বেঁকে বসে, আর রাজপুত্র পাগলের মতো করতে থাকে। হাজারো কষ্টের জর্জরিত রাজপুত্র ভেঙে পড়ে। রাজকন্যা নিজের প্রিয়তমার কষ্টে কষ্টিত হয়। সমস্ত কিছু ঝাঁপিয়ে রাজপুত্রর কাছে ফিরে আসে, আর তারপর রাজপুত্র আর রাজকন্যার একটা লম্বা জীবন একসাথে কাটায়। হির হাততালি দিয়ে উঠল। শাহানা হেসে নিজের রুমের দিকে অগ্রসর হয়। অনিন্দিতার চোখ চকচক করছে। আচ্ছা, তার রাজপুত্র কি কখনো তার হবে? সেও কি নির্ভীকের সাথে লম্বা একটা জীবন কাটাবে, নাকি রূপকথার গল্প কথাই থেকে যাবে? আব্বু, আমি আবার কানাডা ফিরে যেতে চাই। 3 মাস অন্তর অন্তর না হয় দেশে আসবো, তবুও বারণ করো না প্লিজ। ছেলের কথাতে প্রচন্ড চমকালেন আজমল।
একটু ভেবে বললেন, ছাড়ো তোর কথা, ছেলে মানুষ, খামখেয়ালি হলে যা হয় আর কি। আজমলও আর কথা বাড়ালো না। চারুলতা থেকে চা নিয়ে লাইব্রেরির দিকে পা বাড়ালেন। বহুদিন হলো বই পড়া হয় না, মনটা অশান্ত। বইয়ের সাথে ডুবে যেতে হবে। একের পর এক কলে বিরক্ত হলো নির্ভীক। চারুলতা ফোন করে যাচ্ছে। রাত প্রায় 1:30টার কাছাকাছি, অথচ নির্ভীক বাসায় নেই। অনিন্দিতার পরিবার সহ আরও কিছু মানুষ জড়ো হয়েছে। অনিন্দিতা ঘুমিয়েছিল। নির্ভীক বাসায় নেই কথাটা শুনেই লাফিয়ে উঠে পড়েছে। বারবার বাইরের দিকে তাকিয়ে যাচ্ছে। নির্ভীক আসছে না, ছেলেটা কোনো বিপদ হলো নাকি সেটা ভাবতেই হাত পা অবশ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডে যেন বুক চিরে বের হতে চায়। দম বন্ধ করা অবস্থা, কিন্তু কোনো এক শক্ত বলের কারণে ব্যাঘাত ঘটেছে। চারুলতা কান্না জোরে দিয়েছে। রাত 2টো বাজতে চলছে। নিহাল দীর্ঘশ্বাস ফেলে নির্ভীককে খুঁজতে বের হবে, তখনই গাড়ির হর্ন বেজে উঠল। সবাই সেদিকে ছুটে গেলেও অনিন্দিতা গেল না। ওর দৃঢ় বিশ্বাস, ওকে দেখলে আবার রাগ করবে নির্ভীক। মিনিট 5 পর সবাই চলে আসলো। নির্ভীককে দেখতে পেল না। মনের ভেতর যেন জ্বর তুলেছে। সবাই ভেতরে চলে গেলেও অনিন্দিতা গেল না, ছুটে গেল বাহিরের দিকে। অসাবধানতার কারণে গুম করে মাথায় বাড়ি খেল। তখনই বাসার ভেতরে আসলো নির্ভীক। অনিন্দিতা অশ্রুসিত নয়নে তাকালো। প্রাণে যেন পানি ফিরে পেয়েছে। নির্ভীকের মুখে চরম বিরক্তির বহিঃপ্রকাশ। রাতের জন্য মেয়েটার শান্তি। থিম নিয়ে কিছু কথা। অনিন্দিতা চরিত্রটি হলো অত্যাধুনিক পাগল। এই চরিত্রে থাকবে শেষরানী। কেন আত্মসম্মান নেই মেয়েটার? কারণ হলো ভালোবাসা। আপনি যদি ভালোবাসেন তো আত্মসম্মানের খেয়াল থাকবে না। সামনে অনিন্দিতা আরো পাগলামি দেখতে পাবেন। এই চরিত্র তৈরির একটাই উদ্দেশ্য, ছেলেরাই কেন ভালোবাসার জন্য পাগলামি করবে, মেয়েরা কেন পারবে না? মেয়েদের ভালোবাসা কি এতটুকুই ঠুনকো? তাই বলে কেউ এটা ভাববেন না আমি নারীর চরিত্রটিকে অপমান করছি। আমি অন্যরকমভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে চাচ্ছি। নির্ভীকের আচরণ নিয়ে আমি পরের পাঠে বলবো। তীব্র গরমের তির্যক রশি জন্য চূর্ণ বিচ্ছন্ন করে দিবে ভিতরটা। তারই মাঝে হেঁটে চলছে অনিন্দিতা। বা হাতে কপাল বেয়ে পড়া গামটুকু মুছে নিচ্ছে। মুহূর্তে ঠান্ডা পানি গ্লাসের গায়ে জমে থাকা জলীয় বাষ্পের মতো আবার গাম নেমে যাচ্ছে। তপ্ত রোদ্দুরের রসলীলা চলছে বেশ কয়েকদিন। সারাদিনে কর্মব্যস্ততা কাটিয়ে সূর্যের মুখ লাগানো কথা থাকলেও সূর্য তার বিপরীত দিকে চলছে। ব্যাপাসা গরমে প্রাণ যেন বেরিয়ে আসবে। গণগণে সূর্য তার তেজস্বী ভাব দেখাতে ব্যস্ত। ঠিক তখনই চোখ যায় পাশে থাকা আইসক্রিম পার্লারে। মরুভূমিতে যেন এক ফোঁটা পানির আভাস মিলেছে। হুড়মুড়ি ঢুকে যায় অনিন্দিতা। এসির শীতল বাতাসে প্রাণ যেন সতেজ হয়ে ওঠে। একটু করে হাসে মেয়েটা। আইসক্রিম ফ্রিজের দিকে চকচকে চোখে তাকিয়ে থাকে। কোনটা নিবে ভেবে পায় না। এটা তার সহজাত অভ্যাস। মিস, মে আই হেল্প ইউ? অনিন্দিতা ব্রু কুচকে তাকায়। ডেনিম জ্যাকেট পরিহিত ফর্সা ছেলেটাকে বেশ ভালোই লাগছে। যে কারো নজর করার শক্তি রয়েছে তার, কিন্তু সে রূপে অনিন্দিতার মন গলে না। ছেলেটা তার দিকে মোহ দৃষ্টি দিয়ে আছে। অনিন্দিতা কোনো কথাই বলো না। ছেলেটা যেন লজ্জা পায়। ফ্রিজ থেকে আইসক্রিম তুলে নিয়ে পাশে থাকা টেবিলে বসে পড়ে অনিন্দিতা। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কুলফি তুলে নেয়। প্যাকেট খুলে এক বাইট দিবে কি দিবে না ভাবতে ভাবতেই তখনই চোখ যায় অদূরে বসে থাকা নির্ভীকের দিকে। চোখে চোখে তাকায়, তবে পাশে থাকা মেয়েটাকে লক্ষ্য করে না সে। নির্ভীক এদিকেই এগিয়ে আসে। বিস্ময়ে হতবাক হয়ে ভুলে যায় লুকানোর কথা। কারো ডাকে নির্ভীক পিছন ফিরে তাকায়। তখনই অনিন্দিতার মাথায় চওড়া করে আসে, দ্রুত পিলার পেছনে লুকিয়ে পড়ে। নির্ভীকের বয়সী এক সুন্দর ভামনী নারী দেখে কপালে বাজ পড়ে যায়। তার সাথেই হেসে হেসে কথা বলছে নির্ভীক। হাতে আইসক্রিমটা পড়ে যায় রোজের সাথে নির্ভীকের হালকা আলিঙ্গন জড়িয়ে ধরা দেখে চোখ ছলছল করে ওঠে। তখনই ডাক পড়ে ডেনিম জ্যাকেট পরা সে ছেলেটির। হে মিস, আইসক্রিম খেতে এসে আইসক্রিম গলে যাচ্ছ কেন? হকচকিয়ে ওঠে মেয়েটা। ছেলেটা ব্রুজুগল কেমন কুচকে আছে, ফাঁকা ডুক গিলে নেয়। কেমন যেন গলা থেকে বুলি ফুটছে না।
হ্যাঁ, কোথায় হারিয়ে গেছো? জি। আইসক্রিম তো গলে পানি হয়ে গেছে, ফেলো ওটা। অনিন্দিতার স্মৃতির প্রয়োজন মনে করে না, হাত থেকে নিয়ে আইসক্রিমটা ফেলে দেয়। বক্স আইসক্রিম তুলে দেয় হাতে। অনিন্দিতা সেদিকে ধ্যান নেই, তার চোখ দুটো নির্ভীক আর রোজের দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে। এই যে মিস। হকচকে ওঠে অনিন্দিতা। ছেলেটা হাত বাড়িয়ে বলে, আমি আসিম মাহতাব। মাহতাব নাম শুনলেই শরীর জাঁকুনি দিয়ে ওঠে। নির্ভীকের দিকে এক পলক তাকায়, নির্ভীক নেই। তবে কি চোখে ব্যামো হয়েছে তার? হঠাৎ আইসক্রিমটা হাত থেকে পড়ে যায়, ছিটকে পড়ে আসিমের শরীরে। ছেলেটা বোধহয় সামান্য বিব্রত হয়। কিছু মানুষ তাদের দিকেই তাকিয়ে আছে। আসিম গলা উঁচিয়ে ডাকে, ওয়েটার, কিছু টিস্যু দিয়ে যান, আর এটা কাউকে দিয়ে ক্লিন করুন। মাথা ঝাঁকিয়ে ওয়েটার চলে যায়। টিস্যু দিতেই মুছে নেয় শার্ট। এতক্ষণ পর বিষয়টা খেয়াল হলো অনিন্দিতার। চোখু লজ্জায় ভরে যায়। ভদ্রতার খাতিরে টিস্যু নিয়ে আসিমের শার্টের হাতাটুকু মুছে দেয়। ছেলেটা লম্বা হাসে, তাতে যেন আরো লজ্জা পায় সে। ইটস ওকে, হাইপার হইও না, আমি টোটালি ওকে। সরি। ইটস অলরাইট, বাট কি ভাবছিলে তুমি? না মানে অনিন্দিতার অস্বস্তি দেখে প্রসঙ্গ পাল্টায় আসিম। দুটো আইসক্রিম নিয়ে বিল মিটিয়ে বেরিয়ে আসে। নিজেকে সামলে নেয় অনিন্দিতা। ভদ্রতার খাতিরে আইসক্রিমটা নেয়। যথাসম্ভব বাসায় যেতে হবে তাকে। তবে আসিম তার কথার জুলি নিয়ে বসেছে। কোনো কথাই অনিন্দিতার কর্ণপাত হয় না। আসিম বুঝতে পারে মেয়েটা তার কথা শুনছে না। দীর্ঘশ্বাস লুকিয়ে অনিন্দিতার বাহু টেনে ধাক্কা দেয়। জি, আমার বাসায় যেতে হবে। আচ্ছা যাও। বাই দ্য ওয়ে, ভার্সিটি নাকি কলেজ? কোনোটাই না। মানে? এমএসইউতে চান্স পাইনি, তাই 1 বছর গ্যাপ দিয়েছি। ও মাই গড, এই সামান্য কারণে 1 বছর পিছিয়ে নিলে? অনিন্দিতা উত্তর দেয় না। নির্ভীক মোটেও কোনো সামান্য বিষয় না। আসিম গড়িতে সময় দেখে। সূর্য তার তেজস্বী ভাব আকাশের বুকে লুকিয়ে নিয়েছে। একটু পরেই সন্ধ্যা হবে। মেয়েটার যাওয়া প্রয়োজন। কথা বাড়ায় না আসিম, একটু হেসে বলে, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সেম বেচে ছিলাম। অনিন্দিতা একটু হাসে। আসিম পকেটে হাত গুজে দিয়ে বলে, যাও। অনিন্দিতা যেন চাঁদ হাতে পেয়েছে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যায় সামনের দিকে। আসিমও মৃদু হেসে পা বাড়ায়। চশমাটা খুলছে নির্ভীক। চশমা পরাটা সবার কাছে ফ্যাশন হলেও তার কাছে মানবিকতা। একজন লেকচারার হিসেবে চশমা পরা যেন বিজ্ঞ করে তোলে। তার এই ভাবনার কোনো ঠিক অভিধান আছে নাকি জানা নেই। চশমা খুঁজে না পেয়ে রুম থেকে বেরিয়ে আসে। আজমাল করিডোর দিয়ে ছাদের দিকে চলছিলেন। ছেলেকে দেখতে পেয়ে হাঁক ছেড়ে ডাকলেন, নির্ভীক। জি আব্বু। আজ এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? ভার্সিটিতে। সকাল 7টা বাজে এখন। 2 দিন পর ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন টেস্ট আছে, তাই সবাইকে একটু আর্লি যেতে হচ্ছে। ও আচ্ছা, উনিও তো এবার অ্যাডমিশন টেস্ট দিবে। নির্ভীক উত্তর দেয় না। অনিন্দিতার বিষয়ে যেন তার কোনো আগ্রহই নেই। আজমল একটু থামে। নির্ভীক উল্টো পথে হাঁটা লাগায়। আজমল পিছু ডাকে, যাতে নির্ভীক বিরক্ত হয়। পিছু ডাক তার পছন্দ নয়, তবুও ফিরে আসে বিনয়ের সাথে বলে, কিছু বলবে আব্বু? ভাবছিলাম অনির অ্যাডমিশন টেস্টটা দিতে তুমি ওর সাথে গেলে মন্দ হবে না। আব্বু আমি। সমস্যা কোথায়? তোমারই তো ভার্সিটি, জানোই তো অ্যাডমিশন টেস্টে ভার্সিটির ভেতরে ফ্যামিলি নট অ্যালাউড। এতে আমি কি করে সাহায্য করব আব্বু? পরীক্ষা তো আমি দিব না, নিজেই দিতে হবে। সেটা বলছি না, এত মানুষের মাঝে মেয়েটা অস্বস্তি বোধ করবে। তুমি ওকে সিট খুঁজে দিতে সাহায্য করবে, আর এক্সাম শুরু হওয়া অবধি সাহস দিবে। আব্বু সমস্যা কোথায় এতে? সাহস নিয়ে সাহায্য করতে বলেছিলে, অর্থিক কোনো কাজ নয় এটা। নির্ভীক কথা বাড়ায় না, বিরক্তি ঠেলে সম্মতি জানায়। নিচে আসতেই চারুলতা খাবার হাতে ছুটে আসেন। নির্ভীক প্রথমে নাকচ করে দেয়।
যেইভাবে নাস্তার টেবিলে বসবে অমনি চোখ যায় ডাইনিংয়ে থাকা অনিন্দিতার দিকে। পণ করে পৃথিবী উল্টে গেলেও সে নাস্তা খাবে না। অনিন্দিতা তার দিকে তাকিয়ে আছে, সেদিকে চারুলতা নাছোড়বান্দা। অনিন্দিতা বুঝতে পারে নির্ভীক তার জন্যই এমন করছে। আলগোছে চলে যায় সে। যাওয়ার পূর্বে এক পলক তাকায়। চারুলতা ছুটে আসে অনিন্দিতার দিকে। অনিন্দিতা মাথা ব্যথার অজুহাত দেয়। নিহাল ব্রুকুসকে বলে ওঠে,